চাঁদের আলোয় ভরা রাত, এই বসন্তের সময়, এখনই যদি সব মিথ্যে হয়ে ভেঙে পড়ে, এমন একটা মন্ত্র আমি জানি। তাহলে সেটা উচ্চারণ করার চেষ্টাটুকুও করো না। বরং যদি এমন কোনো মন্ত্র জানো যাতে সপ্তাহে 3-4টে রবিবার আসে, অথবা রাতটা বিকেল 5টা 5:30 পর্যন্ত থাকে, সেটা শুনতে আমি রাজি। তোমার কাঁধে আমার বেঁচে আছি তোমার ভালোবাসায়। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য। আর সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগৃহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। আচ্ছা, কখনো কি আপনার জীবনে এমন কিছু হয়েছে যেখানে সমাজের প্রথা, ধর্মীয় অনুশাসন এবং ব্যক্তিগত আবেগ আপনার প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, যার ফলে আপনার জীবনেও নেমে এসেছে কিছু মর্মান্তিক পরিণতি। ব্যক্তিগত ভালোবাসা এবং প্রথাগত অনুশাসনের মধ্যেকার টানাপোড়েন, যেখানে প্রেম প্রায়শই ত্যাগের কারণ হয়ে ওঠে, সেটাই তো প্রধান উপজীব্য। নমস্কার, আমি সায়ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা ত্যাগ আজ রাহস্যিকের এই পর্বে আপনারা শুনবেন ত্যাগ। শুরু হচ্ছে ত্যাগ। ফাল্গুন মাস, কোথাও কোকিল, কোথাও দোয়েল, আবার কোথাও নাম না জানা বুনো পাখির কিচিরমিচির শব্দে ভরে উঠেছে পরিবেশ। দিনভর বসন্তের আলতো সূর্যের আলো যেন প্রকৃতিকে সামান্য ক্লান্ত করে তুলেছে। সেই ক্লান্তি নিবারণ করতেই যেন পূর্ণিমার রাত্রি নেমে এলো। আম্রমুকুলের গন্ধকে সঙ্গে নিয়ে বসন্তের বাতাস বয়ে চলেছে। পুকুরের ধারে একটা পুরনো লিচু গাছ, সেই গাছের ঘন পাতার ফাঁক দিয়ে একটা পাপিয়া পাখির গান মুখুজ্জেদের বাড়ির এক নিদ্রাহীন ঘরে প্রবেশ করছে। হেমন্ত কখনো একটু চঞ্চল হয়ে নিজের স্ত্রীর খোপা থেকে চুলের গোছা খুলে আঙুলে জড়াচ্ছে, কখনো তার বালার সঙ্গে চুড়ির ঠোকাঠুকিতে ঠুংঠুং শব্দ করছে, কখনো আবার মাথায় থাকা ফুলের মালাটা টেনে খুলে স্ত্রীর মুখের উপর আলতোভাবে ছুঁড়ে দিচ্ছে। যেভাবে সন্ধেবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটা বাতাসে দুলে ওঠে, হেমন্তরও ভাব অনেকটা সেই রকমই। কিন্তু কুসুম, সে চুপচাপ বসে আছে, সামনে চাঁদের আলোয় ভেসে থাকা অসীম শূন্যের দিকে তাকিয়ে তার চোখ দুটো যেন স্থির হয়ে গিয়েছে। স্বামীর চঞ্চলতা তাকে স্পর্শ করতে পারছে না, বা স্পর্শ করলেও তা যেন কোনো অজ্ঞাত শক্তি দ্বারা ফিরে যাচ্ছে। শেষে অধীর হয়ে হেমন্ত তার 2 হাতে আলতো নাড়া দিয়ে বলল, কুসুম, কি হয়েছে তোমার? তোমার এই উদাসীনতার কারণ কি? তুমি যেন এখানে থেকেও নেই, কোথায় যেন হারিয়ে গিয়েছো। বোধ হচ্ছে তোমায় একটা বিশাল দূরবীন দিয়ে অনেক খুঁজেও খুঁজে পাওয়া যাবে না। হেমন্তের কথাগুলি কুসুমের কানে গেলেও তার কোনো প্রত্যুত্তর পেল না সে। হালকা অধীর হয়েই হেমন্ত বলল, কুসুম, আমার খুব ইচ্ছে করছে তুমি আজ একটু কাছে এসো। দেখো তো রাতটা কত সুন্দর। কুসুম যেন শূন্য থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, এই চাঁদের আলোয় ভরা রাত, এই বসন্তের সময়, এখনই যদি সব মিথ্যে হয়ে ভেঙে পড়ে, এমন একটা মন্ত্র আমি জানি।
তাহলে সেটা উচ্চারণ করার চেষ্টাটুকুও করো না। বরং যদি এমন কোনো মন্ত্র জানো যাতে সপ্তাহে 3-4টে রবিবার আসে, অথবা রাতটা বিকেল 5টা 5:30 পর্যন্ত থাকে, সেটা শুনতে আমি রাজি। কথা বলেই হেমন্ত কুসুমকে আরও কাছে টানতে গেল, কিন্তু কুসুম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার মৃত্যুর সময় তোমাকে যে কথাটা বলবো বলে ঠিক করেছিলাম, আজ তোমায় সে কথা বলতে খুব ইচ্ছে করছে। আজ মনে হচ্ছে তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি তা ঠিক সহ্য করতে পারবো। হেমন্ত যেই কুসুমের বলা এই কথা নিয়ে এক রসিকতা করতে যাবে, ঠিক এমন সময় সে শুনতে পেল এক ক্রুদ্ধ চটিজুতোর চটাচট শব্দ ধীরে ধীরে তার কক্ষের দিকে এগিয়ে আসছে। হেমন্ত ভালোভাবেই বুঝতে পারল এটা তার বাবা হরিহর মুখুজ্জের হাঁটার শব্দ। অস্থির হয়ে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। হরিহর মুখুজ্জে দরজা এসে রেগে গর্জে বলল, হেমন্ত, তোমার বউকে এখনই ঘর থেকে বের করে দাও। হেমন্ত তার স্ত্রীর দিকে তাকালো। কুসুম বিস্মিত হলো না, শুধু 2 হাতে মুখ লুকিয়ে কাতরভাবে নিজেকে ছোট করে ফেলল, যেন নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুছে দিতে চাইছে সে। দক্ষিণের বাতাসে পাপিয়ার ডাক আবার ঘরে ঢুকল, কিন্তু এইবারে কারুর কর্ণে তা প্রবেশ করল না। পৃথিবী এত সুন্দর, অথচ এত সহজেই সব ভেঙে যেতে পারে। হেমন্ত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি বাইরে গেল। মিনিট 15 বাদে বাইরে থেকে ফিরে এসে সে স্ত্রীকে জিজ্ঞেস করল, কুসুম, এসব কি সত্যি? হ্যাঁ, সত্যি। এতদিন বলনি কেন? অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আমি খুব পাপী। তাহলে আজ অন্তত সবটা খুলে বলো আমায়। কুসুম শান্ত অথচ দৃঢ় গলায় সব কথা বলল, যেন সে অটল চরণে ধীর গতিতে আগুনের ভিতর দিয়ে হেঁটে চলেছে। বাইরে থেকে বিন্দু মাত্র বোঝার উপায় নেই যে ভেতর থেকে সে কতটা পড়ছিল। সব শুনে হেমন্ত উঠে দাঁড়ালো। কুসুম বুঝল যে স্বামী চলে গেলে সে আর ফিরবে না। তবুও তার কাছে আশ্চর্য কিছু মনে হলো না, যেন এটা দৈনন্দিন জীবনের এক সাধারণ ঘটনা। তার মনটা শুকনো এবং অসাড় হয়ে আছে। পৃথিবী এবং ভালোবাসা সব যেন মিথ্যে আর ফাঁকা মনে হলো তার কাছে। এমনকি হেমন্তের আগের ভালোবাসার কথা মনে পড়তেই তার মুখে এক ধরনের নিরানন্দ কঠিন তিক্ত হাসি ফুটল, যেন ধারালো ছুরির মতো সেই হাসি তার মনকে এক পাশ থেকে আরেক পাশে কেটে দিচ্ছে। কুসুমের কাছে এখন সবই নিরর্থক। যে ভালোবাসাকে তার এত গভীর, এত স্নেহময়, এত আনন্দময় বলে মনে হয়েছিল, যে ভালোবাসাকে অনন্ত অশেষ বলে বিশ্বাস করেছিল সে, যে মিলনের এক মুহূর্তকেও অসীম সুখের মতো মনে হতো তার, সেই ভালোবাসারই আজ এই পরিণতি। যে ভালোবাসাকে এতটা নির্ভরযোগ্য বলে ভেবেছিল সে, আজ সমাজের সামান্য আঘাতেই সে ভালোবাসা ভেঙে এক মুঠো ধুলোর মতো ছড়িয়ে গিয়েছে। হেমন্ত তো কিছুক্ষণ আগেই তার কানের কাছে ফিসফিস করে বলেছিল, কি চমৎকার রাত। অথচ সেই রাত এখনো শেষ হয়নি। এখনো পাপিয়ার ডাক শোনা যাচ্ছে। দক্ষিণের বাতাস মশারির ফাঁক নাড়িয়ে যাচ্ছে এখনো, আর জানলার পাশে জ্যোৎস্না যেন ক্লান্ত সুন্দরীর মতো শুয়ে আছে। তবুও সব যেন মিথ্যে। কুসুম শুধুমাত্র বলল, এই ভালোবাসা যে আমার থেকেও বেশি মিথ্যেবাদিনী,
ছলনাময়ী। পরদিন ভোরবেলায় অনিদ্রাচ্ছন্ন ক্লান্ত অবস্থায় হেমন্ত পাগলের মতো ছুটে গেল প্যারীশঙ্কর ঘোষালের বাড়িতে। প্যারীশঙ্কর তাকে দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি হে বাপু, কি খবর? হেমন্ত যেন আগুন হয়ে জ্বলছে, কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি আমাদের জাত নষ্ট করেছো, সর্বনাশ ডেকে এনেছো আমাদের। এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এ কথা বলতে বলতে যেন তার গলা আটকে গেল। প্যারীশঙ্কর একটু হেসে বললেন, আর তোমরা তোমরা তো আমার জাত রক্ষা করেছ, সমাজ বাঁচিয়েছ, পিঠে হাত বুলিয়ে দিয়েছ। আমার প্রতি তোমাদের যত্ন আর ভালোবাসার তো অন্তই নেই। হেমন্ত তখনই যেন তাকে অভিশাপ দিয়ে ভস্ম করে ফেলতে চাইছিল, কিন্তু তাতে উল্টো সে নিজেই জ্বলে যাচ্ছিল। প্যারীশঙ্কর দিব্যি সুস্থভাবে বসে রইলেন। হেমন্ত কাঁপা গলায় বলল, কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই। সে তোমার বাবার কাছে কি অপরাধ করেছিল বলো তো? হেমন্ত নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। প্যারীশঙ্কর যে কোন কথা বলতে চাইছে তা সে বুঝে উঠতে পারল না। হেমন্ত কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই প্যারীশঙ্কর বলল, তখন তুমি ছোট ছিলে, হয়তো জানো না। শোনো তাহলে, ব্যস্ত হইও না, এতে অনেক কৌতুক আছে। এরপর তিনি পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করলেন। তখন তুমি ছোট, আমার জামাতা নবকান্ত আমার মেয়ের গয়না চুরি করে পালিয়ে বিলাতে যায়। 5 বছর পর ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এলে পাড়ায় গোলমাল বাঁধে। সে কথা হয়তো কিছুটা মনে থাকতে পারে তোমার, কিংবা নাও থাকতে পারে। তখন তুমি কলকাতার স্কুলে পড়তে। তখন তোমার বাবা গ্রামের নেতা হয়ে বলেছিলেন, দেখুন, মেয়েকে যদি আবার স্বামীর বাড়ি পাঠানো হয় তবে তবে কিন্তু তাকে আর ঘরে তোলা যাবে না। আমি তার হাতে পায়ে ধরে বলেছিলাম, দাদা এইবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি ছেলেটিকে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবো, তোমরা ওকে যাতে তুলে নাও। কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করতে পারলাম না। শেষে বাধ্য হয়ে দেশ ছেড়ে কলকাতায় এসে ঘর বাঁধলাম। এখানেও সমস্যা শেষ হলো না। আমার ভাইপোর বিয়ে ঠিক করলে তোমার বাবা কন্যাকর্তাদের উত্তেজিত করে সে বিয়ে ভেঙে দিলেন। আমি তখন প্রতিজ্ঞা করলাম, এর প্রতিশোধ না নিলে আমি ব্রাহ্মণের ছেলেই নই। বুঝতে পারছো? কিছুটা অবশ্য বুঝতে পেরেছ। আর একটু অপেক্ষা করো, সমস্ত ঘটনাটা শুনলে তুমি খুশি হবে। হ্যাঁ, এর মধ্যে একটু রস আছে। তুমি কলেজে পড়ার সময় তোমার বাড়ির পাশে বিপ্রদাস চাটুর্যের বাড়িতে কুসুম নামে এক অনাথ শৈশব বিধবা কায়স্থ মেয়ে আশ্রয় থাকত। সে খুবই সুন্দরী। কলেজের ছেলেদের চোখ থেকে তাকে লুকিয়ে রাখতে বুড়ো ব্রাহ্মণ বেশ চিন্তায় ছিল। কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি যুবতী মেয়ের জন্য একদমই কঠিন নয়। সে প্রায়ই ছাদে কাপড় শুকাতে উঠে যেত। আর তোমারও বোধ হয় ছাদে না উঠলে পড়া মুখস্থ হতো না। তোমাদের মধ্যে কথা হতো কিনা জানি না, তবে তার আচরণ দেখে চাটুর্য মশাইয়ের সন্দেহ হয়েছিল। ধীরে ধীরে সে কাজে ভুল করতে লাগলো। তপস্বিনী গৌরীর মতো সে খাওয়া ঘুম সব ছাড়ল। একদিন সন্ধ্যায় চাটুর্য মশাইয়ের কাছে সে নিজে থেকেই কান্না আর চেপে রাখতে পারল না। শেষে বৃদ্ধ আবিষ্কার করলেন ছাদে তোমাদের মধ্যে নীরবে দেখা হয়।
এমনকি কলেজ ফাঁকি দিয়ে তুমি চিলের ঘরের ছায়ায় বসে পড়াশোনা করতে। নির্জন স্থানে পড়াশোনা করা নিয়ে বেশ উৎসাহ জন্মেছিল তোমার মধ্যে। এই চাটুর্যে মশাই যখন আমার কাছে পরামর্শ চাইতে এলেন, আমি বললাম, খুড়ো, তুমি তো অনেক দিন থেকেই কাশি যাওয়ার কথা ভাবছো, মেয়েটিকে আমার কাছে রেখে যাও, আমি ওকে দেখব। বিপ্রদাস তীর্থে গেল, আমি মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের বাড়িতে রাখলাম। সবাইকে বললাম এটি শ্রীপতি চাটুর্যেরই মেয়ে। তারপরে যা ঘটেছে তা তো তুমি জানোই। তোমার কাছে সব খুলে বলায় আমি আনন্দই পেলাম। মনে হচ্ছে না যেন একটা গল্প, ইচ্ছা করছে বই লিখি। হ্যাঁ, যদিও লিখতে পারি না, তবে আমার ভাইপোটা নাকি একটু আধটু লেখে জানো, তাকে দিয়েই লেখানোর ইচ্ছে আছে। তবে তোমার সঙ্গে মিলে লিখলে সবচেয়ে ভালো হবে, কারণ গল্পের উপসংহারটা আমার ঠিক জানা নেই। হেমন্ত প্যারীশঙ্করের শেষের কথাগুলি খুব একটা কানে নিল না, শুধু জিজ্ঞেস করল, কুসুম এ বিয়েতে কোনো আপত্তি করেনি? আপত্তি ছিল কি না তা বোঝা কঠিন। মেয়েদের মন তো বোঝা বড়ই কঠিন। না বললেও হ্যাঁ বুঝতে হয়। হ্যাঁ, প্রথম দিকে নতুন বাড়িতে এসে তোমাকে না পেয়ে পাগলের মতোই হয়ে গিয়েছিল। তুমি কলেজে যাওয়ার সময় পথভুল করতে, শ্রীপতির বাড়ির সামনে দাঁড়িয়ে কি যেন খুঁজতে। তা প্রেসিডেন্সি কলেজের রাস্তাতে তুমি খুঁজতে না, তা তো ভালোই বুঝতে পারতাম, কারণ ভদ্রলোকের বাড়ির জানলার ভেতর দিয়ে কেবলমাত্র পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ের পথ ছিল। এই সব দেখে আমারও দুঃখ হচ্ছিল, বুঝলে। দেখলাম তোমার পড়াশোনার ব্যাঘাত হচ্ছে, মেয়েটিরও অবস্থার অবনতি লক্ষ্য করলাম। তাই একদিন কুসুমকে ডেকে বললাম, মা, আমি বুড়ো মানুষ, লজ্জা করো না। তুমি যাকে মনে মনে ভালোবাসো আমি জানি, ছেলেটিও প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থায় চলে গিয়েছে। আমি চাই তোমাদের মিলন হোক। আমার এ কথা শুনে কুসুম বুক ফাটিয়ে কেঁদে পালিয়ে গেল। পরে মাঝে মাঝে সন্ধ্যায় শ্রীপতির বাড়ি গিয়ে আমি তার সাথে তোমার বিষয়ে কথা বলতাম। ধীরে ধীরে তার লজ্জা কাটল। শেষে বুঝিয়ে বললাম যে বিয়ে ছাড়া উপায় নেই। সে বলল, কেমন করে হবে? আমি বললাম, তোমাকে কুলিনের মেয়ে বলে চালাবো। অনেক তর্কের পর সে জানতে চাইল যে তুমি কি বলো। আমি বললাম, ছেলেটা তো একেবারে পাগল হয়েই যাচ্ছে, তাকে এসব কথা আর বলা ঠিক হবে না। কাজটা নিঃশব্দে শেষ হলেই সব ভালো হবে। আর যেহেতু এই কথা কখনো প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই, তাই ছেলেটিকে চিরজীবনের মতো অসুখী করাটা কি উচিত হবে? কুসুম আমার কথা বুঝতে পারলো কি পারলো না তা আমি ঠিক বুঝতে পারিনি। ও কখনো কাঁদতো, আবার কখনো চুপ করে থাকতো। অবশেষে আমি ওকে বললাম যে তবে আর কাজ নেই। আমার এই কথা শুনেই অস্থির হয়ে উঠল। আমি শীঘ্রই শ্রীপতিকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম। দেখলাম সম্মতি দিতে তোমার বিন্দুমাত্র দেরি হলো না। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। তবে বিয়ের আগে কুসুম হঠাৎ বেঁকে বসলো, আর কোনোভাবেই রাজি হলো না। আমার পায়ে ধরে কাঁদলো, বলল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, এটা করবেন না। আমি বললাম, কি সর্বনাশ, সব কিছু তো ঠিক হয়ে গিয়েছে মা, এখন আমি কি বলে ফেরাবো ওদের? তুমি ওদেরকে বলে দাও আমি মারা গিয়েছি, আর আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। তাতে ছেলেটির কি হবে? তার বহুদিনের আশা পূর্ণ হতে চলেছে বলে এখন সে স্বর্গে উঠে বসে আছে। হঠাৎ যদি তাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাই, তাহলে তো আগামীকাল আবার তোমাকে তার মৃত্যু সংবাদ পাঠাতে হবে। আর সেই দিন সন্ধেবেলায় হয়তো আবার আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসবে। এই বুড়ো বয়সে আমি কি স্ত্রী হত্যা, ব্রহ্ম হত্যা এইসব করতে বসে আছি মা?
আমার এই কথা শুনে কুসুম আর কিছু বলল না। শেষমেশ শুভ লগ্নে বিয়ে হলো। আমি আমার কর্তব্য শেষ করলাম। এরপর কি হয়েছে তা তো তুমি জানোই। আপনি যা করবার তা তো করেই ফেলেছেন, তাহলে আবার এসব প্রকাশ করলেন কেন? দেখলাম তোমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, মনে হলো এক ব্রাহ্মণের জাত নষ্ট করেছি কর্তব্য বোধে। আর একটা ব্রাহ্মণের জাত নষ্ট হতে দেখলে কর্তব্য পালন হবে না। তাই তাদের চিঠি লিখে জানালাম হেমন্ত শূদ্রের মেয়েকে বিয়ে করেছে। আমার কাছে তার প্রমাণ আছে। আমি তো এই মেয়েটিকে ছেড়ে দেব, কিন্তু ওর ভবিষ্যৎ কি হবে? আপনি কি ওর দায়িত্ব নেবেন? আমার কাজ আমি করেছি। অন্যের পরিত্যক্ত স্ত্রীকে আশ্রয় দেওয়া আমার কাজ নয়। ওরে, হেমন্ত বাবুর জন্য বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল আর পান নিয়ে আয় তো। হেমন্ত এই শীতল আপ্যায়নের অপেক্ষা না করেই চলে গেল। কৃষ্ণপক্ষের পঞ্চমী, ঘন অন্ধকার রাত, কোনো পাখির ডাক নেই। পুকুরের ধারের লিচু গাছটা যেন কালো পর্দার উপর আরও গাঢ় কালির দাগের মতো লেগে আছে। শুধু দক্ষিণের বাতাস অন্ধকারে অন্ধভাবে ঘুরে বেড়াচ্ছে, যেন রাত তাকে খুঁজে পেয়েছে। আর আকাশের তারা নির্নিমেষ সতর্ক চোখে প্রাণপণে অন্ধকার ভেদ করে কোনো একটা রহস্য খুঁজে বের করতে ব্যস্ত। ঘরের ভেতরে আলো জ্বালা নেই। হেমন্ত জানলার কাছে খাটের উপর বসে সামনে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কুসুম মাটির উপর দুহাতে তার পা জড়িয়ে ধরে মুখ রেখে পড়ে আছে। সময় যেন স্তব্ধ সমুদ্রের মতো স্থির হয়ে আছে, যেন অনন্ত গভীর রাতে কোনো অদৃষ্টের চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি এঁকে রেখেছে। চারদিকে যেন প্রলয় নেমে এসেছে, আর মাঝখানে যেন একজন বিচারক বসে, আর তার পায়ের কাছে এক অপরাধিনী মুখ লুকিয়ে পড়ে আছে। আবার চটি জুতার শব্দ হলো। হরিহর মুখুজ্জে দরজায় এসে বললেন, অনেকক্ষণ তো হয়ে গেল, আর সময় দিতে পারবো না। মেয়েটাকে ঘর থেকে বের করে দাও। এই কথা শুনতেই কুসুম যেন এক মুহূর্তে চিরজীবনের স্বাদ মিটিয়ে ফেলল। সে দ্বিগুণ আবেগে হেমন্তের দু পা জড়িয়ে ধরল, চরণ চুম্বন করে পায়ের ধুলো মাথায় নিয়ে পা ছেড়ে দিল। হেমন্ত উঠে গিয়ে বাবাকে বলল, আমি স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। ত্যাগ করবি না মানে? তবে কি জাত নষ্ট করবি? আমি জাতপাত মানি না। তাহলে তুই শুদ্ধ এখান থেকে দূর হয়ে যা। এই কথা বলেই হরিহর রেগে সেইখান থেকে চলে গেল। সদ্য উদিত অর্ধচন্দ্রের মৃদু আলো কৃষ্ণপক্ষের অন্ধকার রাতকে ভেদ করে মুখুজ্জে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। দোয়েল পাখির ডাক হেমন্তের ঘরের সেই অশান্ত নীরবতায় মৃদু কম্পন ছড়াচ্ছে। কুসুম জানলার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখের গম্ভীরতার মাঝে এক নীরব আনন্দের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। হেমন্ত সন্তর্পণে কুসুমের দিকে এগিয়ে এলো। কুসুম হেমন্তের আগমনের আভাস পাওয়া সত্ত্বেও পেছনের দিকে তাকালো না। হেমন্ত ঠিক কুসুমের পেছনে গিয়ে দাঁড়ালো। বসন্তের মৃদু ছন্দহীন বাতাস কুসুমের চুলকে হেমন্তের মুখে এলিয়ে দিচ্ছে। সেই ঘরের নিস্তব্ধতায় যেন সেই সমস্ত অনুভূতি প্রকাশ পাচ্ছে যা সেই পূর্ণিমার রাতে হেমন্ত কুসুমের থেকে আশা করেছিল। কুসুমের বুকের মধ্যে জমে থাকা সমস্ত আশা আকাঙ্ক্ষা অনুভূতি ভালোবাসা যেন হঠাৎই বেরিয়ে আসতে চাইল। তার কণ্ঠ মৃদু কেঁপে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তে হেমন্ত তার হাত বাড়িয়ে কুসুমকে থামিয়ে দিল। দৃঢ় অথচ কাঁপা হাতে সে কুসুমের হাত চেপে ধরল, যেন এত দিনের অপ্রকাশিত কথাগুলো হাতের উষ্ণতায় মিলিয়ে গেল।
শুনছিলেন ত্যাগ। বিভিন্ন চরিত্রের কণ্ঠে সুব্রত, পায়েল, স্বর্ণদীপ, শতদ্রু। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আগামী দিনে আমরা আরও নতুন গল্প নিয়ে আসব রাহস্যিকে। রাহস্যিকের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন রাহস্যিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহস্যিক।